বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেন যেভাবে ফ্রান্সকে নাস্তানাবুদ করলো, সেই একই ব্লুপ্রিন্টে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা কি ইংল্যান্ডকে কোণঠাসা করে ফেলতে পারবে? অবভিয়াসলি আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি তো আর প্রথম সেমিফাইনাল দেখে তার কৌশল সাজাবেন না। স্পেন কিভাবে ফ্রান্সের বিপক্ষে খেলেছে সেই অনুযায়ী তিনি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের স্ট্র্যাটেজি সাজাবেন না। কিন্তু এই ফার্স্ট সেমিফাইনালটাতে আমরা স্পেনের স্ট্র্যাটেজির যেই জায়গাগুলো দেখেছি সেখানে অন্তত ৪টা ৫টা জায়গা রয়েছে যেটা আর্জেন্টিনার খেলাও আমরা দেখতে পারি ইংল্যান্ডের বিপক্ষে। সেই জায়গাগুলো নিয়ে আসলে আমি একটু আলোচনা করতে চাই। এই ম্যাচটার আগে প্রথম সেমিফাইনালের আগে ফ্রান্সকেই ফেভারিটের তালিকায় রেখেছিলেন বেশিরভাগ। এটা পৃথিবী জোড়া। এইটা আমার আপনার ইস্যু না। আমিও ফ্রান্সকে রেখেছিলাম। আমার কাছেও বিশ্বকাপ জয়ে ফ্রান্সকে ১ নম্বর ফেভারিট মনে হয়েছিল। কিন্তু ফ্রান্স এই ম্যাচটা হেরে গেছে। স্পেনের কাছে তো তারা হারতেই পারে। পরাশক্তি ২ টা দলের মুখোমুখি হলে সেখানে যেকোনো একটা দল জিতে বেরিয়ে আসতে পারে। সারপ্রাইজিং যেটা সেটা হচ্ছে কি স্পেন যেভাবে জিতেছে, ফ্রান্স যেভাবে হেরেছে। মানে পুরো ম্যাচে স্পেন আসলে ফ্রান্সকে কোনো চান্সই দেয়নি। ম্যাচের কোনো সময় মনে হয়নি যে স্পেন ম্যাচের কন্ট্রোলটা তাদের কাছে নাই। তারা ম্যাচটা হারতে পারে বা ফ্রান্সের জেতার কোনো একটা সুযোগ রয়েছে। ধরুন গত বিশ্বকাপ ফাইনালেও তো আর্জেন্টিনা ফ্রান্সকে শুরুতে একটা দীর্ঘ সময় ধরে পুরোপুরি আউটপ্লেড করে দিয়েছিল। কিন্তু ওই যে মোমেন্টের ম্যাজিকে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সকে ম্যাচে ফেরালেন, খেলা এক্সট্রা টাইমে গেল, তারপরে টাই ব্রেক, তারপরে সেই মহাস্মরণীয় ম্যাচ সেগুলো তো রয়েছেই। কিন্তু স্পেন আজকে ফ্রান্সকে ওই ন্যূনতম সুযোগটাও কোনো সময় দেয়নি। কোন জায়গাটাতে আসলে দেয়নি এবং সেইটা আমরা আর্জেন্টিনার খেলাতেও ইংল্যান্ডের বিপক্ষে দেখতে পাবো কিনা? আমি বলছিলাম যে কয়েকটা পয়েন্ট রয়েছে, ৪-৫ টা পয়েন্ট রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন নাম্বার 1 মিডফিল্ডের দখলটা নেয়া, ম্যাচের টেম্পোটা সেট করা, নিজেদের টেম্পোতে হচ্ছে গিয়ে ম্যাচটা খেলা। যেইটা স্পেন করতে পেরেছে। স্পেনের স্পেশালি তাদের ওই ২ মিডফিল্ডার রদ্রি এবং ফাবিয়ান রুইজ এটা তারা করতে পেরেছেন। রদ্রি তো এটা একটা মাস্টার ক্লাস ছিল তার এই ম্যাচটাতে। পুরো ওয়ার্ল্ড কাপটাই তিনি দুর্দান্ত খেলছেন। আর ফাবিয়ান রুইজ গত ম্যাচে একাদশে এসেছেন পেদ্রির জায়গায় এবং একাদশে আসার পরে রদ্রিকে তিনি কমপ্লিমেন্ট করছেন খুব ভালোভাবে। মিডল অফ দ্য পার্কটা একেবারেই স্পেন তাদের দখলটাতে রেখেছিল। এখন আপনি আমাকে বলেন, দানি ওলমো হচ্ছে গিয়ে অনেক সময় পিছিয়ে এসে এই মিডফিল্ডটা ওভারলোড করার ক্ষেত্রে কাজে লাগছে। এখন আপনি আমাকে বলেন তো দেখি ফ্রান্সের যে কোচ দিদিয়ের দেশম তিনি কি এটা জানতেন না? স্পেনের খেলার এই প্যাটার্ন সম্পর্কে তিনি অবগত না? অবশ্যই অবগত। তিনি তো ওয়ার্ল্ড কাপ খালি জেতেন নাই। কিন্তু আজকের এই নির্দিষ্ট দিনের ম্যাচটাতে স্পেনের এই মিডফিল্ডের কোনো জবাব ফ্রান্সের মিডফিল্ডারদের কাছে ছিল না। সেটা অরেলিয়ান চুয়ামেনি বলেন, র‍্যাবিও বলেন কিংবা পরে যে মানকোনোকে নামানো হয়েছে তাদের কাছে আসলে ওই অ্যান্সারটা ছিল না। এখন আমি এটাই বলছি যে আর্জেন্টিনাও কি একই রকম এটা আসলে রেপ্লিকেট করতে পারে কিনা ইংল্যান্ডের বিপক্ষে। আর্জেন্টিনার এখানে সুবিধার জায়গা হচ্ছে গিয়ে তাদের কোচ স্ক্যালোনি এমনিতেই মিডফিল্ড ওভারলোড করে খেলতে পছন্দ করেন এবং তারা ৪ জন মিডফিল্ডার নিয়ে খেলাচ্ছেন। ডিফেন্সের সামনে শিল্ড হয়ে লিয়ান্দ্রো পারেদেস রয়েছেন। তারপরে সামনে হচ্ছে গিয়ে রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ রয়েছেন। ফলে আর্জেন্টিনা এমনিতেই অনেক ন্যারো শেপে খেলে। সেইখানটাতে তাদের ফুল ব্যাকরা পর্যন্ত হচ্ছে গিয়ে এই ওয়াইড মিডফিল্ডারদের কাছাকাছি হয়ে যায়। টিপিক্যাল যে উইঙ্গার যে পজিশন সেই পজিশনটাতে তারা থাকে না। ফলে তারা যেহেতু হচ্ছে গিয়ে মিডফিল্ড ওভারলোড করেই খেলে, ৪ জন মিডফিল্ডার রয়েছেন এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে ফুল ব্যাকরাও হেল্প করবেন। সেই কাজটা আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে করতে পারেন। এখন ইংল্যান্ডের এখানে ২ জন এলিট সেন্ট্রাল মিডফিল্ডার রয়েছেন। ডেক্লান রাইস মনে হয় অসুস্থতা কাটিয়ে তিনি খেলবেন এবং এলিয়ট অ্যান্ডারসন। সঙ্গে এখানে নিশ্চিতভাবেই জুড বেলিংহাম পিছিয়ে আসবেন হেল্প করার জন্য। হ্যারি কেইনকেও আমরা ওয়ার্ল্ড কাপে অনেক ম্যাচেই দেখেছি তিনি অনেক বেশি ওই যে কোয়ার্টার ব্যাক এর মতো পেছন থেকে খেলেন এবং তাদের যে ইংল্যান্ডের যে উইঙ্গার যে ২ সাইড থেকে খেলানো হবে সেটা অ্যান্থনি গর্ডন এবং এই পাশ দেয়া মাডুয়েকে কিংবা ধরেন সাকা যাকেই খেলানো হোক কেন কারণ তারাও হচ্ছে গিয়ে মাঝখানে চলে এসে সেইটাকে আর্জেন্টিনার যে সংখ্যাগত অ্যাডভান্টেজ যেটা সেইটাকে হচ্ছে গিয়ে নিউট্রালাইজ করার চেষ্টার জায়গাটা করবেন। মিডফিল্ডের এই যে দখল নেয়ার যে ব্যাপারটা এবং টেম্পোটা নিজেদের মতো সেট করা সেইটা স্পেন যদি ফ্রান্সের বিপক্ষে পারে তাহলে আর্জেন্টিনারও ইংল্যান্ডের বিপক্ষে পারার কথা সংখ্যাগত দিক থেকে এবং ৪ জন মিডফিল্ডার যেহেতু তারা প্রপার সেন্ট্রাল মিডফিল্ডার খেলাবে সেই কারণে ওইটা আসলে আমরা এই ম্যাচটাতে দেখতে পারি। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে গিয়ে
অ্যাটাকিং লিঙ্কটাকে সাফোকেট করে ফেলা। যেইটা স্পেন খুব ভালোভাবে করেছে। যেই কারণে ফ্রান্সের যেই অ্যাটাকের মূল সূত্রধর মাইকেল ওলিসে, তাকে এই ম্যাচটাতে খুঁজেই পাওয়া যায় না। পুরো ওয়ার্ল্ড কাপে তিনি দুর্দান্ত খেলেছেন। কিলিয়ান এমবাপ্পের পর ফ্রান্সের বেস্ট প্লেয়ার। ইনফেক্ট তাদের অ্যাটাকের মূল প্লেয়ারই হচ্ছে গিয়ে এই মাইকেল ওলিসে। কিন্তু যখন স্পেন এই মিডফিল্ডের দখলটা নিল এবং এই মাইকেল ওলিসেকে কোনরকম কোন স্পেস আসলে ফ্রান্সের এই জায়গাটাতে দেয়নি স্পেন। যেই কারণে তিনি ওই ডিফেন্স আর অ্যাটাকের মাঝখানে যে একটা সূত্রধর, মিডফিল্ড আর অ্যাটাকের মাঝে যে সূত্রধর রাদার, সেইটা রোলটা তিনি একেবারেই পালন করতে পারেননি। এতটাই ইনএফেক্টিভ ছিলেন যে এই মাইকেল ওলিসেকে কিন্তু কোচ দিদিয়ের দেশাম সেকেন্ড হাফে যখন দল ২-০ তে পিছিয়ে আছে সেই সময় তুলে নিতে বাধ্য হয়েছে। এখন আর্জেন্টিনা কি সেম কাজটা কি জুড বেলিংহামের ক্ষেত্রে করতে পারবে কিনা? ইংল্যান্ডের সেই অ্যাটাকিং যে লিঞ্চপিন সেইটা কিন্তু এই জুড বেলিংহাম। তিনি কিন্তু সেই লিঙ্ক আপটা করে থাকেন। তাকে কি আর্জেন্টিনা এই মিডল অফ দ্য পার্কে ওভারলোড করে হোক বা তার সাথে হচ্ছে গিয়ে ম্যান রেখে হোক, ওইটা কি সাফোকেটিং করে ফেলতে পারবে কিনা? পাসিং লেন গুলাকে বন্ধ করে দিতে পারবে কিনা জুড বেলিংহামের? এখানে পাসিং অ্যাঙ্গেল গুলাকে আসলে বন্ধ করে দিতে পারবে কিনা? এইটা আর্জেন্টিনার খেলাতে আমরা আসলে দেখতে পাবো। জুড বেলিংহামের ক্ষেত্রে সেইটা হতে পারে যেইটা স এইখানটাতে মাইকেল ওলিসের ক্ষেত্রে হয়েছে। স্পেন যেটা করেছে সেটা আর্জেন্টিনা ইংল্যান্ডের ক্ষেত্রে এটা করতে পারে বলে আমার কাছে মনে হয়। নাম্বার ৩ যেটা সেটা হচ্ছে গিয়ে ডিফেন্সের কোনো একটা জায়গাকে উইক জোন ওইটা আলাদা করে চিহ্নিত করে ওই জায়গাটাতে পেনিট্রেট করা, ওই জায়গাটাতে অ্যাটাক করা। আর্জেন্টিনা সেটা করতে পারে ইংল্যান্ডের বিপক্ষে। স্পেন যেটা করেছে ফ্রান্সের বিপক্ষে তাদের লেফট ব্যাক লুকাস ডিনিয়েকে টার্গেট করেছে। লামিন ইয়ামাল ডিরেক্ট রান একের পর এক মেক করেছেন। পেদ্রো পোরো ওভারল্যাপিং রান তিনি দিয়েছেন। ওইখানটাতে হচ্ছে গিয়ে এই লুকাস দিনিয়েকে হচ্ছে গিয়ে আলাদা করে আইসোলেট করে ফেলেছেন। 2v1 করে ফেলেছেন। ফলে দেখেন স্পেন যে ২ টা গোল দিয়েছে সেই ২ টা গোলই কিন্তু এই সাইড থেকেই এসেছে। ইয়ামালকে যেই ফাউলটা করেছেন ওইটা আননেসেসারি। ওইটা হচ্ছে গিয়ে হট হেডেড একটা কি করেছেন তিনি এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় ব্রেইন ফেডই হয়ে গিয়েছিল। লুকাস দিনের সেই জায়গাটাতে ইনফ্যাক্ট যে পেনাল্টিটা তিনি গিফট করেছেন এবং তারপরে যে সেকেন্ড গোলটা পেড্রো পোরো যেভাবে এসেছেন সেই জায়গাটুকু ওই একই সাইডে। ইনফ্যাক্ট লামিন ইয়ামাল যে আরেকটা গোল দিয়েছিলেন যেটা অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে সেইটাও কিন্তু ওই একই সাইডে। তার মানে ফ্রান্সের ডিফেন্সের এই উইক লিঙ্কটাকে চিহ্নিত করে লুকাস দিনিয়ে লেফট ব্যাক এই রাইট সাইড দিয়ে আসলে আক্রমণটা বারবার করেছে স্পেন। আর্জেন্টিনা কি সেটা করতে পারে? ইংল্যান্ডের ডিফেন্সের লেফট সাইড এবং আর্জেন্টিনার অ্যাটাকের রাইট সাইড দিয়ে নিকো ওরেলিকে কি তারা টার্গেট করতে পারে? তিনি প্রবাবলি ফার্স্ট 11 এ খেলবেন। জেড স্পেন্সও খেলতে পারেন। কিন্তু আমার মনে হয় যে আর্জেন্টিনা এই জায়গাটাতে টার্গেট করতে পারে কোন একটা জায়গায়, কোন একটা ম্যান ধরে এবং এই সেটকে যেহেতু লিওনেল মেসি থাকবেন, হ্যাঁ, এখানে লামিন ইয়ামালের মতো ডিরেক্ট রান মেসির নাই। কিন্তু মেসির ট্রিকারি রয়েছে। সঙ্গে এখান থেকে এসে তাকে হুলিয়ান আলভারেজ তো তারা আর্জেন্টিনা যখন খেলছে তখন হুলিয়ান আলভারেজও এই জায়গাটাতে হেল্প করতে পারেন এবং রাইট ব্যাক হিসেবে আমি জানি না যে নাহুয়েল মলিনা কতটা উপরে ওভারল্যাপ করতে পারেন। যদি করতে পারেন তাহলে এই একই রকম সমস্যার মধ্যে কিন্তু ইংল্যান্ডও পড়ে যাবে। সংকটের জায়গা অবশ্য রয়েছে যে আপনি বলতে পারেন যে না এই সাইড থেকে তো তাহলে তো ওই ইংল্যান্ডের যারা উইঙ্গার রয়েছেন অ্যান্থনি গর্ডন কিংবা এই সাইড থেকে যদি আসেন মানে অ্যান্থনি গর্ডনের সাইডই তো এই রাইট সাইডটা আরকি। সো সেই জায়গাটা থেকে মানে আর্জেন্টিনা ডিফেন্সের রাইট সাইড সেইটা করলে তো পিছনের স্পেসটা ওপেন হয়ে যাবে। তো সেইটা তো ফ্রান্সের ক্ষেত্রেও ছিল। ফ্রান্সেরও তো অ্যাটাকার ছিল সেখানে এমবাপ্পে ছিলেন, ডিজায়ার ডুয়ে ছিলেন, ব্রাডলি বার্কোলা ছিলেন। সো সেই তারপরেও তারা ওই কাজটা করেছে না, সফলভাবে করেছে। ফলে আর্জেন্টিনা এইটাও কিন্তু আমরা আজকের খেলাটাতে দেখতে পারি যে ইংল্যান্ডের ডিফেন্সের উইক লিঙ্ক একটা ধরে সেটা আমার ধারণা লেফট ব্যাকে পজিশনের ওইটা নিকো ওরেলিকে টার্গেট করে আর্জেন্টিনা তাকে আইসোলেট করে 1v1 এ নিয়ে যেতে চাইবেন এবং ওই সাইড দিয়ে অ্যাটাক করতে চাইবেন বারবার। নাম্বার ৪ যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা স্পেনের খেলায় দেখেছি যে তারা হাই লাইন মেইনটেইন করেছেন অনেক বেশি। এবং সেই হাই লাইনটা কি আর্জেন্টিনাও মেইনটেইন করতে পারে? রিস্ক থাকে, অবশ্যই রিস্ক থাকে। আপনি দেখেন ফ্রান্সের বিপক্ষে স্পেন হাই লাইন মেইনটেইন করছে মানে হচ্ছে গিয়ে আপনি সামনে স্পেস দেওয়া হচ্ছে, গ্রাস দেওয়া হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে। যিনি এই জায়গাটাতে পৃথিবীরই অন্যতম সেরা। যে তিনি হচ্ছে গিয়ে বলের ওইখানটাতে হচ্ছে গিয়ে অ্যাটাক করবেন। কিন্তু বলটা ওই পর্যন্ত তো যেতে হবে। তারা হাইলাইনটা এত সুন্দরভাবে মেইনটেইন করেছে, আইমেরিক লাপোর্তে, পাও কুবার্সি এবং হচ্ছে গিয়ে তাদের এই পেড্রো পোরো, কুকুরেয়া কতগুলো অফসাইড হয়েছে
কিলিয়ান এমবাপ্পে খেয়াল করে দেখেন তো এই ম্যাচটাতে। ফলে আর্জেন্টিনা খুব সহজে এই হাইলাইনটা তারা মেইনটেইন করতে পারে। যদি তারা মেইনটেইন করতে পারে তাহলে হচ্ছে গিয়ে ইংল্যান্ড অ্যাটাক করার মতো জায়গাটা কিন্তু তাদের আরো কমে যাবে এবং ওই লাইনটা যদি তারা রাইটলি মেইনটেইন করতে পারে, তাদের দলে তো আর এখন আপনি বলবেন না যে হ্যারি কেইনের পেস তো আর নিশ্চয়ই কিলিয়ান এমবাপ্পের মতো না। সো হ্যারি কেইনের এগেইনস্ট এ ইংল্যান্ডের এগেইনস্ট এ আর্জেন্টিনা সেটা করতেই পারে। যেহেতু ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের এগেইনস্ট এ সেটাই স্পেন করে সফল হয়েছে। এখন এগুলা শেষ পর্যন্ত যে ফুটবলের থিওরি কিন্তু। এইগুলা জিনিসগুলো হচ্ছে গিয়ে যে এলিট লেভেলের কোচ আমরা যাদের কথা বলছি, ফ্রান্স যেইভাবে হচ্ছে গিয়ে স্পেনের কাছে নাস্তানাবুদ হলো। আমি বলছিলাম যে কোচ দিদিয়ের দেশম তিনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন। তিনি তো আর কোন রকম কোন ফর্মুলা ছাড়া জেতেন নাই। তিনি তো আর কোন কিছু এই ট্যাকটিক্যাল তার যদি ওই ইয়েটা যদি না থাকতো তাহলে তো আর তিনি জিততে পারতেন না। প্রবলেম হচ্ছে কি যে মাঠে ফুটবলে সেইটা তার টিম কতটা এক্সিকিউট করতে পারছে। ২০১৮ বিশ্বকাপে যেমন তার মিডফিল্ডে ২ জন এলিট মিডফিল্ডার এনগোলো কান্তে ও পল পগবা ছিলেন। এই ম্যাচটাতে যেমন ধরেন বা এই ওয়ার্ল্ড কাপটাও যদি আমি ধরি, তাহলে এই রেবিও, অরেলিয়ান চুয়ামেনি বা মানু কোনে তারা ঠিক ওই লেভেলের না। এইটা হচ্ছে গিয়ে একটা বিষয়। তারপরেও ফ্রান্স যদি কাউন্টার অ্যাটাক এর সেই সুযোগটা পেত, তাহলে তারা ম্যাচের রেজাল্ট অন্যরকম করতে পারত। সেই সুযোগটাতে স্পেন আসলে দেয়নি। ফলে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের এই ম্যাচটাতে টমাস টুখেল ও লিওনেল স্ক্যালোনির ওই ট্যাকটিক্যাল ব্যাটল হবে এবং এই জিনিসগুলা যে টমাস টুখেলের জন্য অজানা বা লিওনেল স্ক্যালোনির জন্য একেবারে নতুন কিছু বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে গিয়ে যে মাঠে কিভাবে এক্সিকিউট করে তাদের এই শিষ্যরা তার উপরেই ম্যাচের রেজাল্টটা নির্ভর করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ১ম ম্যাচটাতে স্পেন যেভাবে ফ্রান্সকে নাস্তানাবুদ করছে, তার মধ্যে ওই ৩-৪ টা ৪-৫ টা যে টেক অ্যাওয়ে আমি যে নিলাম, সেইখানটাতে মিডফিল্ডের দখলটা নেয়া, ওইখানটাতে হচ্ছে গিয়ে টেম্পো সেট করা, ডিফেন্সে হাই লাইন মেইনটেইন করা এবং হচ্ছে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্সের উইক লিংকে নিকো উইলিকে প্রবাবলি সেটা হচ্ছে গিয়ে টার্গেট করা। তাদের অ্যাটাকিং যে লিঞ্চপিন সেইখানটাতে সাফোকেট করে ফেলা জুড বেলিংহামকে। এই কাজগুলো আর্জেন্টিনার খেলায় আমরা ইংল্যান্ডের বিপক্ষে দেখতে পারি। কে জানে ফ্রান্স ভার্সেস স্পেন ম্যাচটা যেরকম একতরফা হলো প্রত্যাশার বাইরে গিয়ে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড ম্যাচটা ঐরকম যদি ট্যাকটিক্যালি এই লিওনেল স্ক্যালোনির দল তার ওই মেসেজটা রাইটলি অ্যাপ্লাই করতে পারে তাহলে ওই ম্যাচটাও আমরা ওইরকম হয়তোবা দেখতে পারি যদিও আমার ধারণা এই ম্যাচটাতে আরো অনেক স্পাইস থাকবে যেইটা এই ম্যাচের হিস্ট্রি আমাদেরকে সেটাই বলছে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড ওই ফ্যাসিনেটিং ট্যাকটিক্যাল ব্যাটেলের পাশাপাশি ইতিহাসের যে লড়াই এবং মাঠে যে টেম্পারমেন্টের যে লড়াই সেটাও ম্যাচের রেজাল্ট ডিসাইড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে নিঃসন্দেহে।